প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই যারা অংশগ্রহণ করেছি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আজকে আমরা তোমাদের ক্লাসে যে পড়ানো হয়েছে তারই ধারাবাহিকতায় স্থির তড়িতের পরে চলতড়িৎ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা চলতড়িৎ নিয়ে শুরু করার আগে চলতড়িতের বা কারেন্ট ইলেকট্রিসিটির একেবারে প্রথম বইতে যেটা দেখবা, প্রথম লার্নিং আউটকাম, যদি কারো কোনো প্রবলেম ফেস করো হ্যান্ড রাইজ করবা, আমরা মিউটটা অফ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আলাপ করে যাচ্ছি আমি। প্রথমে আমাদের এই চ্যাপ্টার যেটা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রথম যে শিকনফল সেটা হলো রোদের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। তাপমাত্রা কিভাবে রোদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাবিত করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেটা আলোচনা করার ক্ষেত্রে যেহেতু এই চ্যাপ্টারটা হলো চলতড়িৎ, খুবই রিলেভেন্ট কিছু আইডিয়া বা কন্টেন্ট সম্পর্কে আমাদের আলোচনা করতে। আচ্ছা, তো আমরা শুরু করছি চলতড়িৎ এবং চলতড়িতের প্রথম যে শিকনফল এটা হলো রোদের উপর তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? যে ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স, ঠিক আছে? রোদের উপর তাপমাত্রা কিভাবে, রোদকে তাপমাত্রা কিভাবে, তাপমাত্রার সাথে সাথে রোদের কিরকম হ্রাস বৃদ্ধি হয় বা রোদ কিভাবে বাড়ে কমে কিভাবে প্রভাবিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেটা আলোচনা করার জন্য আমাদের যে জিনিস সম্পর্কে খুবই জরুরি দরকার, এই চ্যাপ্টারের সাথে খুবই রিলেভেন্ট, যেহেতু চ্যাপ্টারের নাম চলতড়িৎ, আমাদের তড়িৎ সম্পর্কে একটু আইডিয়া লাগবে। তাহলে আমরা আলোচনা শুরুতে করছি প্রবাহ। আমরা একেবারে সহজে যদি উপভোগ করি যে কোন দুটি যদি পরিবাহী পদার্থ, দুটার একটা উচ্চ বিভবের আর একটা নিম্ন বিভবের পরিবাহী পদার্থ যদি থাকে, তড়িৎগ্রস্ত দুটো পরিবাহী থাকে, দুটাকে যদি আমরা কোনো ধাতব তার দ্বারা কানেক্টেড করে দেই, তখন কি হবে? নিম্ন বিভবের প্রান্ত থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ, তড়িৎ মানে হলো আসলে ইলেকট্রন, হ্যাঁ, চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভবের প্রান্ত দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে? অথবা আমরা ওভাবে যদি বলি যে কোনো একটা পরিবাহকে যদি অসম বিভবের কোনো পরিবাহক হয় এবং পরিবাহকের যে কোনো দুটা বিন্দুর মধ্যে যদি, এই যে আমরা যেহেতু বললাম অসম বিভবে, তার মানে যে দুটা বিন্দুর, যে কোনো দুটা বিন্দুর মধ্যে বিভব সমান হবে না বা একই হবে না। তো সেক্ষেত্রে এই অসম বিভবের দুটা বিন্দুর মধ্যে চার্জের যে ফ্লো হবে, ইলেকট্রনের যে ফ্লো হবে, সেটাকেই আমরা কি বলবো? এই যে ইলেকট্রনের প্রবাহ, সেটাকেই আমরা কারেন্ট বা প্রবাহ মাত্রা বা প্রবাহ বলতে পারি, বা তড়িৎ প্রবাহ আমরা বলবো, তাই তো? আচ্ছা, তো এইভাবে যদি আমরা বলি যে ডিটি সময়ে, হ্যাঁ, ডিটি সময়ে ডিকিউ পরিমাণ চার্জ যদি কোনো পরিবাহকের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন আমরা আই সমান বলতে পারি ডিডিটি অফ কিউ বা ডিকিউ বাই ডিটি, ঠিক আছে? তার মানে কোনো কারেন্ট, যেহেতু কারেন্ট ফ্ল্যাকচুয়েট, যেহেতু যে পরিবাহকের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এই পরিবাহকের প্রস্থচ্ছেদ সব জায়গায় যদি সমান নাও হতে পারে, সেই জন্য আমরা লিখলাম আই সমান ডিডিটি। আচ্ছা, আবার আমরা যদি
ওইভাবে ধরি যে আই যেটা, আই কে যদি স্থির ধরি বা স্টেডি ধরি, তখন এই আই সমান আমরা কি বলবো, কিউ বাই টি। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ প্রবাহের ডেফিনেশন কি আসতেছে, যে একক সময়ে, হ্যাঁ, যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাই হবে তড়িৎ প্রবাহ। এবং স্থির তড়িতের ক্ষেত্রে বিবেচনা করা হয় যে যে যদিও কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ চললে পরে সব জায়গায় তার প্রস্থচ্ছেদ একই হয় না, তথাপিও বিবেচনা করা হয় যে সব জায়গায় চার্জের প্রবাহের হার একই। দ্যাট মিন্স হলো প্রবাহ মাত্রা একই বিবেচনা করা হয়। আচ্ছা, এখন আমরা যদি ওই কারেন্টের অভিমুখ বা ফ্লো কোন দিকে হতে পারে সেটার কথা বলতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই জানি, যে যখন কোনো যখন ইলেকট্রনের ফ্লো যে হয়, ইলেকট্রনের ফ্লো হয় নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে। কিন্তু বিদ্যুৎ যখন সর্বপ্রথম আবিষ্কার হয় তখন কিন্তু পজিটিভ চার্জের যে ডিরেকশন সেটাকেই কারেন্টের ডিরেকশন হিসাবে ধরা হয়েছিল, যার কারণে যে পজিটিভ চার্জের যে ডিরেকশন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রচলিত কারেন্ট চলাচলের ডিরেকশনও কিন্তু উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকেই ধরা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তার মানে হলো যে ইলেকট্রন প্রবাহিত হয় উচ্চ বিভবের দিকে। হ্যাঁ, ইলেকট্রন মিন্স হলো নেগেটিভ চার্জ, হ্যাঁ, আর পজিটিভ চার্জ তার উল্টা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্টের ফ্লো কোন দিকে হয়, কারেন্টের ফ্লো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টের ফ্লো হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা তড়িৎ কি জিনিস আর তড়িৎ প্রবাহ, ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, এই দুইটা আশা করি বোঝা গেল। হ্যাঁ, আচ্ছা, কারো যদি, আমি খুব ধীরে ধীরে যাচ্ছি, যদি কারো কোনো কোয়ারি হয় সাথে সাথে হ্যান্ড রাইজ করবা, আমরা এটা প্রয়োজনে আরো ক্লিয়ার করে তোমাদেরকে বলবো। তোমরা হচ্ছে মোর অপশনে গেলে ওখানে হ্যান্ড রাইজের অপশন আছে, ওখানে আমি বলো। স্যার, ইলেকট্রনটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়? ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ঠিক আছে, আর কারেন্টের যেমন আমরা একটা কোষ যখন একটা সার্কিটে, এটা হলো একটা সেল, তাই না, এটা একটা কোষ, এই প্রান্তটা হলো নিম্ন বিভব, এই প্রান্তটা উচ্চ বিভব। যখন আমি সার্কিট ধরো এটার সাথে আমরা একটা রোধ দিলাম, তারপরে ধরো একটা চাবি দিলাম, হ্যাঁ, চাবি এইভাবেই দেও, অসুবিধা নাই। তাহলে আমরা কারেন্টের ফ্লো দেখবা এই দিকে দেখাই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ঠিক আছে, কারেন্টের ফ্লোটা হয়ে গেছে কি, যখন কারেন্ট সর্বপ্রথম আবিষ্কার হয় তখন তখন ইলেকট্রন কিন্তু আবিষ্কার হয় নাই, পজিটিভ চার্জ আবিষ্কার হয়েছিল। তো পজিটিভ চার্জের ডিরেকশন ছিল, দেয়া হয়েছিল উচ্চ বিভব থেকে উচ্চ বিভব। নিম্ন বিভবের দিকে, ওইটাই কারেন্টের ডিরেকশন রয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী সময়ে দেখা গেল যে ইলেকট্রনের ডিরেকশন হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। হ্যাঁ, তো তখন আর চেঞ্জ করা হয় না, আগের মতো প্রচলিত দিকই রয়ে গেছে। ওই জন্য আমাদের যেদিকে হলো তড়িৎ প্রবাহের দিক আমরা দেখাই, হ্যাঁ, বর্তনীতে, এদিকে তড়িৎ প্রবাহের দিক, ইলেকট্রনের দিক তার বিপরীত দিকে, ইলেকট্রন প্রবাহের দিক হলো তার বিপরীত দিকে। ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আসলে ইলেকট্রনের প্রবাহই কিন্তু কারেন্ট। তো হতে পারে যেহেতু ইলেকট্রনের প্রবাহ কারেন্ট, সো আমরা ইলেকট্রনের দিক এবং কারেন্টের দিক একই দেখাই না কেন, এটা ওই যে প্রচলিত রয়ে গেছে, প্রচলিত ভুল, এটা আর কারেকশন করা হয়নি। তো তুমি এক কাজ করো, যদি তোমার আনসার হয়ে যায় স্যাটিসফ্যাক্টরি, তুমি নিজ দায়িত্বে মিউট করে দাও, আমি আর তোমাকে মিউট করতে যাচ্ছি না, তুমি নিজেই মিউট করে দাও, আবার রাইজ হলে আবার তুমি বললো, অসুবিধা নেই। ওকে, আমরা আগাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার তড়িৎ
প্রবাহ গেল। এইবার আসো যে I সমান কিউ বাই টি। এখান থেকে আমি তড়িৎ প্রবাহের এককেরও ডেফিনেশন দিতে পারি। চার্জের একক হলো কুলম্ব, সময়ের একক হলো সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড। এটাকে 1 কুলম্ব পার সেকেন্ড কে 1 এম্পিয়ার বলতে পারি। তাহলে এম্পিয়ারের ডেফিনেশন আমি ওরকম দিতে পারি যে কোনো পরিবাহকের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহকের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে তাকে কি বলা হবে? 1 এম্পিয়ার বলা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি কিন্তু এম্পিয়ার হলো একটা মৌলিক একক। ঠিক আছে? ওই যে 7টা বা 9টা আমরা যে মৌলিক একক পড়েছি, ওই এককগুলোর মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহের একক কিন্তু মৌলিক একক। সো এই সংজ্ঞার এটা আন্তর্জাতিক মানদণ্ডে এই ডেফিনেশন কিন্তু দেয়া হয় না। এম্পিয়ারের আন্তর্জাতিক মানদণ্ডে যে ডেফিনেশন গুলো দেয়া হয়, যেমন আমি একটা বলি যে ওরকম দেওয়া হয়, শূন্য স্থানে দুটি পরিবাহী যদি এমন হয়, এই শূন্যস্থানে দুটি পরিবাহী যদি সমান্তরালে রাখা হয়, হ্যাঁ, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয়, এবং এই দুটা শূন্যস্থানে দুটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী চালালে একটা পরিবাহী আরেকটা পরিবাহীর উপর যে বল প্রদান করবে, এটা যদি 2 ইন্টু 10⁻⁻7 নিউটন হয়, যে দুটা পরিবাহী থাকবে, দুটা পরিবাহী হলো অসীম দৈর্ঘ্যের দুটা পরিবাহী, দুটা পরস্পরের সমান্তরাল, হ্যাঁ, এবং এটা থাকবে শূন্যস্থানে, তখন এই দুইটা পরস্পরকে যে বল প্রদান করবে প্রতি একক দৈর্ঘ্যে, এটা যদি 2 ইন্টু 10⁻⁷ নিউটন হয়, তখন এটাকে বলা হলো আন্তর্জাতিক মানদণ্ডে দেওয়া। এটা ডেফিনেশন যদি নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে, আবার বোধহয় আমরা ফিরে পেয়েছি। আসলে বুঝতেছই তো আমাদের নেটের কিছু সমস্যা রয়ে গেছে। ফাহিম হ্যান্ড রাইজ করেছে। ফাহিম, আচ্ছা, আমরা নেক্সটে সবাইকে আনমিউট করব না। কে হ্যান্ড রাইজ করেছিল যেন? আচ্ছা, যাই হোক, বোধহয় আবার সে হয়ে গেছে, মিউট করে ফেলছে। আচ্ছা, যাই হোক, আমরা পরে কোয়েশ্চেন থাকলে লিখে রাখবা, আমরা শেষে আনসার করতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা একটু আগাই। আমাদের এই ছিল যে কি বলে এম্পিয়ার সম্পর্কে কথা, এবং আরেকটা সংজ্ঞা আমি বলতেছিলাম যেটা, যে সিলভার ভোল্টামিটারে সিলভার নাইট্রেট দ্রবণে, হ্যাঁ, সিলভার নাইট্রেট দ্রবে সিলভার ভোল্টামিটার হলো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, এই সকল পাত্রকে ভোল্টামিটার বলা হয়। তো এরকম যদি একটা ভোল্টামিটার হয় যেটা সিলভার ভোল্টামিটার, আর ওখানে যে দ্রব ব্যবহার করা হয় সেটা যদি সিলভার নাইট্রেট হয়, তখন তার কেতুরে যদি এত কেজি কপার জমা হয় পার সেকেন্ডে, হ্যাঁ, তো এটা জমা হওয়ার জন্য যতটুকু তড়িৎ প্রবাহিত হওয়া দরকার বা হবে,
তাকেই আন্তর্জাতিক এম্পিয়ার বলা হয়। তো এরকমও একটা ডেফিনেশন আছে। যে হ্যান্ড রাইজ করেছিল সে চাইলে কথা বলতে পারো, তাকে আনমিউট করে দিয়েছি আমি। সরি স্যার, ওটা ট্যাপ হয়ে চলে গেছিল, হ্যান্ড রেজ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সটে যেটা করব আর কি, সবাই আনমিউট না করে, সবাই মিউট করব না, যার যার নিজ দায়িত্বে সব মিউট করে ফেলবা, তাইলে তুমি মিউট অন করে কথা বলতে পারবা না, এটা মনে করলে ভালো। আচ্ছা, তো যাই হোক, আমরা সামনে এগিয়ে যাই। তাহলে আমরা জানলাম যে তড়িৎ প্রবাহ কি জিনিস, আচ্ছা তড়িৎ প্রবাহ কি জিনিস, তারপরে হলো তড়িৎ প্রবাহের ডিরেকশন কি রকম হবে, তার ইউনিট কেমন হবে, তার আন্তর্জাতিক একক কি হবে। এবার আসি, এটার সাথে খুবই রিলেভেন্ট হলো ওহমের সূত্র। ওহমের সূত্র আসলে আমরা সবাই জানি, আমরা 9-10-এ পড়ে আসছি, সবাই পরিচিত। 1826 সালে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম ওই সূত্র প্রদান করেছিলেন, ওনার নাম অনুসারে ওহমের সূত্র নামে পরিচিত। এই সূত্রটাতে কিছু কন্ডিশন আছে, যদি তাপমাত্রা স্থির থাকে এবং অন্যান্য ভৌত প্রপার্টি যদি স্থির থাকে, তাহলে এই একটা পরিবাহকের জাস্ট একটা অংশ দেখালাম, হ্যাঁ, এই অংশের মধ্যে যদি এই দুই প্রান্তের মধ্যে, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা বি এ, এটা যদি বি বি হয়, এটার মধ্য দিয়ে আই তড়িৎ চলতেছে, ঠিক আছে। তখন এমন যদি হয় বি এ ইজ গ্রেটার দেন বিবি, তাহলে আমরা আই ইজ প্রপোর্শনাল টু বি এ মাইনাস বিবি হবে। তাহলে আই সমান সমান ওখানে জি, আর বি এ মাইনাস বিবি কে যদি আমরা বি লিখে ফেলি, বি এ মাইনাস বিবি কে যদি আমরা বি লিখি, এই যে জি, এটাকে বলা হয় পরিবাহিতা, পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, ঠিক আছে। আবার আই সমান 1/i বি, তার মানে বি ইকুয়াল টু আই আর, যেটা তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে একটা অনেক প্রচলিত এবং পুরাতন একেবারে মূল সূত্র বলা হয় তাকে। আচ্ছা, তো এইবার এই যে আর, এই আর কে বলা হয় রোধ, আর জি কে বলা হয়, তাসিন কিছু বলবে বোধহয়। স্যার তাসিন আই ইজ বলো। প্রপোর্শনাল টু ভিএ মাইনাস তাসিন। ভিবি, এই লাইনটা স্যার কিভাবে আসলো? আচ্ছা, এখানে দেখো, এই এই যে পরিবাহী, হ্যাঁ, এটা এই যে আমি এবি অংশ দেখালাম, এটা কিন্তু একটা পরিবাহীর অংশ, জি ওকে। স্যার। এই পরিবাহীর মধ্য দিয়ে তো চলবে না চলবে না, এটা ডিপেন্ড করবে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে ততক্ষণ তড়িৎ চলবে। তাহলে তড়িৎ চলার কন্ডিশন কি? দুই প্রান্তের বিভব পার্থক্য থাকা। তাহলে তড়িৎ চলাটা ডিপেন্ড, হ্যাঁ, বিভব পার্থক্য যতক্ষণ থাকবে তড়িৎ ততক্ষণ চলবে। তাহলে কারেন্টটা চলবে কি চলবে না, এটা ডিপেন্ড করতেছে বিভব পার্থক্যের উপর, হ্যাঁ। তার মানে বিভব পার্থক্য যদি বজায় থাকে, তাহলে বিভব পার্থক্য যেরকম পরিবর্তন হবে
হ্যাঁ, বিভব পার্থক্য যেরকম পরিবর্তিত হবে সেই অনুযায়ী কিন্তু আই এর পরিবর্তন হবে। এই জন্য অহম বলেছেন যে আই এর সাথে বি এর সম্পর্ক হলো প্রপোর্শনাল। তার সমানুপাতিক। মানে হ্যাঁ, সমানুপাতিক। তাহলে এই জিটা দিয়ে বোঝাচ্ছে তার, যেহেতু এখানে পরিবাহিতা এই আই দ্বারা কিন্তু তার কারেন্ট যাচ্ছে, বিভব পার্থক্য যেহেতু বোঝা যাচ্ছে কারেন্ট যাবে, এই জন্য কারেন্ট যাওয়ার সাথে রিলেভেন্ট। সো এই জায়গায় যে কনস্ট্যান্ট নিয়ে আসছি, এটা যাওয়ার সাথে রিলেভেন্ট কনস্ট্যান্ট নি, ওই জন্য এটাকে বলা হয় পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। ঠিক আছে। আচ্ছা, আবার আই সমান আমরা জি এর পরিবর্তে লিখতে পারি, যেহেতু পরিবাহিতা হলো কারেন্ট যাওয়া, হ্যাঁ, আর কারেন্টকে আটকায় দেওয়া হলো রোধ, এই জন্য তার বিপরীত রাশি হলো জি সমান রোধ। আমরা যদি লিখতে চাই আর, আর যেহেতু উল্টা, সো 1/r বি ইকুয়াল টু আই আর। ওখানে একটা গ্রাফ, তুমি যেহেতু বলেছো একটা গ্রাফ ওরকম আমরা দেখাতে পারি যে এইদিকে যদি বি দেই ভোল্ট, আর আই যদি এইদিকে এম্পিয়ারই দাও ধরো, হ্যাঁ, বি এর সাথে আই এর সম্পর্ক কিন্তু এইরকম সমানুপাতিক। ঠিক আছে। সো বি কিন্তু এই জায়গায় স্বাধীন, হ্যাঁ, বি এর চেঞ্জের উপর ডিপেন্ড করে আই পাচ্ছি অথবা পাচ্ছি না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো না? আচ্ছা, তাহলে তুমি নিজ দায়িত্বে আবার মিউট করে দিও, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, তো আমরা একটু এগিয়ে যাই তাহলে। এইবার আসো এই রোধ নিয়ে আমরা কথা বলবো। এই রুটটা কি? রুটটা এই জায়গা থেকে আমরা বলতে পারি আর সমান বি বাই আই। আমি যদি বি কে বলি, বি তো বিভব পার্থক্য, বিভব পার্থক্য, এটাকে যদি আমি বলি ধ্রুবক, তাহলে কি অবস্থা হবে দেখো, যে আর এর সাথে তখন আর এর সাথে আর ইজ প্রপোর্শনাল টু 1/i হয়ে যাবে। যদি বলি বি ধ্রুবক, তার মানে যদি বিভব পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে, হ্যাঁ, তাহলে আর এর সাথে আই এর সম্পর্ক হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আই বাড়লে আর কমবে, হ্যাঁ, আই কমলে আর বাড়বে। তার মানে আই যদি বাড়ে, একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আই যদি বাড়ে, হ্যাঁ, তাহলে আই বাড়লে হবে কি, আই বাড়লে আই যত বাড়বে তত কি হবে, রোধ কমবে, হ্যাঁ, অথবা আই যদি কমে রোধ তখন বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাই যে, এখান থেকে যেটা বুঝতে পারলাম যে কারেন্ট চলার ক্ষেত্রে, হ্যাঁ, যদি কারেন্ট চলার ক্ষেত্রে যে বাধা দান করতেছে সে কিন্তু রোধ। এই জন্য আমরা বলতে পারি কি, যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্যে, হ্যাঁ, যে ধর্ম তার তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে, তড়িৎ যেতে বাধাগ্রস্ত করে, সেটা হলো তার রোধ। ঠিক আছে। আচ্ছা, আর রোধকে যদি গাণিতিক ভাবে আমরা ডেফিনেশন দিতে পারি ওভাবে, যে বিভব পার্থক্য, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ যায়, তাহলে যে কোনো দুই প্রান্তের যে কোনো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বাই হলো এই দুই প্রান্তের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেল তাদের অনুপাতকে রোধ বলে। আর এমনি যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স তার বলি, তাহলে বলবো যে পরিবাহীর মধ্য দিয়ে যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ প্রবাহিত হতে বাধাগ্রস্ত হয়, সেই ধর্মটাকে বলা হয় রোধ বলা হয়। ওকে। আচ্ছা, আমরা যদি এখান থেকে তার ইউনিট বের করতে চাই, বি এর একক হলো ভোল্ট, তাই না? ভোল্ট তো বি দিয়ে লেখা হয়, আর একক হলো এম্পিয়ার। তাহলে 1 ভোল্ট পার এম্পিয়ার কে 1 ওহম এই প্রতীকে লেখা হয়। আসলে এটা ওই যে সিগমা শব্দর গ্রিক শব্দ সিগমা, ক্যাপিটাল সিগমা লেখা হয়, আর আমরা বলি ওহম প্রতীকে। ঠিক আছে। তাহলে ওহমের ডেফিনেশন আমরা কিভাবে বলবো, যে কোনো একটা পরিবাহকের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ওয়ান বিভব পার্থক্যে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন যে রোধ কাজ করে সেটাই হলো 1 ওহম রোধ। ঠিক আছে। 1 ওহম রোধ অনেক সময় অনেক বড় রোধ দরকার হয়, তখন আমরা কিলো ওহম, মেগা ওহম এরকম ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আমাদের অনেক ছোট রোধের দরকার হয়, তখন আমরা মিলি ওহম, মাইক্রো ওহম এরকম ইউনিটও আমরা ব্যবহার করে থাকি। এরকম মেগা
ওহম, তারপরে কিলো ওহম, আবার ছোট একক আছে মিলি ওহম, হ্যাঁ, মাইক্রো ওহম। যেমন মেগা হলো 10⁶ কিলো 10 কিউব, এটা 10⁻³ মাইক্রো হলে 10⁻⁶, এরকম ইউনিট প্রচলিত আছে। আচ্ছা, তো এই আমরা আহ, রোদ রোদের সংজ্ঞা জানলাম, তার ইউনিট কি হবে সেটা, তার এসআই ইউনিট কি হবে সেটা আমাদের জানা হলো। এখানে আরো কিছু উল্লেখ্য কথা আছে যে রোদ একটা পরিবাহীর মধ্য দিয়ে, যেহেতু আমরা জানি যে কারেন্ট চলবে পরিবাহকের মধ্য দিয়ে, পরিবাহকের মধ্য দিয়ে চলার কারণ হলো তাতে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। হ্যাঁ, আমরা ধাতুর মুক্ত ইলেকট্রন থিওরি থেকে জানি যে একটা ধাতব পদার্থের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, আর এই মুক্ত ইলেকট্রনের ফ্লো এর কারণেই আমরা কিন্তু কারেন্ট পেয়ে থাকি। হ্যাঁ, যেটা ফ্লোটাই আমরা ইলেকট্রনের ফ্লো, যেটা এটাকে আমরা কারেন্ট বলছি। এখানে আমরা যেটা আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা রোদ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম রোদের সংজ্ঞা এবং একক সম্পর্কে একটু ধারণা হয়েছে আমরা। এরপরে আমরা যে কথাটা বলবো যে রোদের ডিপেন্ডেন্সি নিয়ে বা রোদের নির্ভরশীলতা নিয়ে একটু আলোচনা করব। রোদ একটা পরিবাহকের মধ্য দিয়ে যখন তড়িৎ চলে তখন রোদ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, তো একটি পরিবাহকের মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয় তখন এটা যেসব বিষয়ের উপর নির্ভর করে তা হলো, প্রথমত হলো তাপমাত্রা, তারপরে হলো পরিবাহকের উপাদান, তারপরে হলো পরিবাহকের দৈর্ঘ্য, তারপর হলো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে কোন পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণ রোধ কাজ করবে না করবে এটা নির্ভর করে অনেক বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রধান ব্যাপার হলো চারটা। একটা হলো পরিবাহকের দৈর্ঘ্য, দ্বিতীয়ত হলো পরিবাহকের দৈর্ঘ্য, দ্বিতীয়ত হলো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তৃতীয়ত হলো পরিবাহকের তাপমাত্রা, চতুর্থত পরিবাহকের উপাদান। ঠিক আছে, এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে পরিবাহকের দৈর্ঘ্য, তারপরে হলো তাপমাত্রা, হ্যাঁ, তারপরে এখানে উপাদান বলতে পারো, উপাদান, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মূলত এই চারটা বিষয়ের উপর পরিবাহকের রোধ নির্ভর করে। এর উপর ডিপেন্ড করে রোধের দুটো সূত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, তো প্রথম সূত্র, যদি এই যে তাপমাত্রা এবং উপাদান এই দুইটাকে আমরা যদি স্থির বিবেচনা করি তাহলে আর কি কি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকে, তখন রোধ আর ইজ প্রপোর্শনাল টু এল নাম্বার 1। যেখানে আমরা বলবো এই তাপমাত্রা এবং উপাদান সব ক্ষেত্রেই কিন্তু আমরা স্থির রাখবো। সাপোজ একটা পরিবাহক তৈরি হলো তামার তৈরি, ওই তামার তৈরি পরিবাহক নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে হবে। যদি পরিবাহকের উপাদানকে আমি স্থির রাখি এবং যে টেম্পারেচারে আমি কাজ করছি ওই টেম্পারেচারটাকে স্থির রাখি,
পরিবাহকের তাপমাত্রা এবং উপাদান এই দুইটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, হ্যাঁ, তাহলে রোধ ইজ প্রপোর্শনাল টু হবে পরিবাহকের লেন্থ, পরিবাহকের দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। এবং দ্বিতীয়ত হলো আর ইজ প্রপোর্শনাল টু হবে 1/L, 1/A। এই ক্ষেত্রে এ ও ধ্রুবক থাকবে, আর এই ক্ষেত্রে এল ধ্রুবক থাকবে। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে সমন্বয় করি, আর ইজ প্রপোর্শনাল টু L/A, তাহলে আর ইকুয়াল টু রো L/A। ঠিক আছে, তাহলে এই যে এই কে বলা হয় আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা কোথাও দেখবা রোধাঙ্ক বলা হয়, এটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি বলা হয়। তাহলে আমরা ওখানে দেখলাম কি, এর আগের অংশে দেখলাম রেজিস্ট্যান্স, হ্যাঁ, রেজিস্ট্যান্স আর হলো কন্ডাক্টেন্স, রোধ, পরিবাহিতা, আর ওখানে আমরা এসে পেলাম আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধের আমরা সংজ্ঞা কিভাবে দিব, যে দেখো এ সমান যদি 1 হয়, এল সমান যদি 1 হয়, তাহলে আর ইকুয়াল টু রো। তাহলে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা এবং যদি পরিবাহকের উপাদান এবং তাপমাত্রা এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে, তখন কোন পরিবাহী রোধটাই হলো আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধটা কিন্তু কোন পরিবাহকের তাপমাত্রা এবং উপাদান, হ্যাঁ, এটা এই দুইটার জন্যই কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উপাদানের পরিবাহকের জন্যই কিন্তু আমরা আপেক্ষিক রোধ ক্যালকুলেট করি। তাহলে এই জায়গায় আপেক্ষিক রোধের আমরা সংজ্ঞা কি দিব, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট উপাদানের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এবং একক দৈর্ঘ্যের কোন পরিবাহকের রোধই হলো আপেক্ষিক রোধ। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোন একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের পরিবাহকের রোধই হলো আপেক্ষিক রোধ। তাহলে ওই জায়গা থেকে যদি আপেক্ষিক রোধের আমরা একক বের করি, একক বের হবে ওহম মিটার, এটা হলো তার এসআই একক। হ্যাঁ, কোথাও বা ওহম, সেন্টিমিটার, এরকম মিশ্র এককও মাঝে মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন একটি ধরো তামার তারের 0°C তাপমাত্রায় তার আপেক্ষিক রোধ এত, বলতে কি বুঝো? তাহলে কি বুঝবা, যে 0°C তাপমাত্রায় তামার তারের একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের, হ্যাঁ, ওই তামার তারের কি হবে, এতটুকু রোধ, যতটুকু রোধ কার্যকর থাকে তাই হলো আপেক্ষিক রোধ। ওকে, আচ্ছা, তাহলে আমরা রোধ, আপেক্ষিক রোধ জানলাম। আরেকটা জিনিস রয়ে গেল, ওই যে জির কথা বলেছিলাম, জি সমান হলো, যদি আমরা বলি যে বি সমান আই আর, তাহলে আর সমান হবে B/I, তাহলে জি সমান যদি আমরা বলি 1/R, হ্যাঁ, তাহলে এটা হবে I/B। ওকে, তাহলে রোধের একক যদি ওহম হয়, এটা হবে পার ওহম, হ্যাঁ, পার ওহম, বা আরেকটা একক মহ মাঝে মধ্যে ব্যবহৃত হয়, আর এটাকে আমরা কি বলতে পারি, আই পার এম্পিয়ার পার ভোল্ট। এটা আরেকটা একক আছে, সিমেন্স দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়, এস কিন্তু এস ফর সিমেন্স, এখানে সিমেন্স একক। তাহলে রোধের রেজিস্ট্যান্সের এক ইউনিট হলো ওহম, আর কন্ডাক্ট্যান্সের একক হলো সিমেন্স। ওকে, যে রোধ দ্বারা বোঝায় যে একটা পরিবাহকের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, কেমন যাবে, যাওয়ার ক্ষেত্রে কতটুকু বাধাগ্রস্ত হবে, সেটা রোধ দ্বারা বোঝা যায়। হ্যাঁ, আর কতটুকু বাধা পাওয়াটাই হলো, আসলে বাধা পাওয়ার ধর্মটাই হলো রোধ, আর যতটুকু কারেন্ট গেল, যে ধর্মের কারণে কারেন্টটা প্রবাহিত হলো, এই ধর্মটাই হলো তার কন্ডাক্টেন্স
কন্ডাক্টেন্স, আর বাধা যেটা পেলো বাধাটা হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, বাধাটা হলো রোধ, আর গেল যেটা এটা হলো তার পরিবাহিতা। আচ্ছা, এইবার আসো আমরা এই যে র পড়লাম, রো এর বিপরীত রাশি আবার 1/ρ সমান সমান কিন্তু সিগমা একটা আছে, এটা দ্বারা বোঝায় পরিবাহকত্ব। পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব, হ্যাঁ, পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে রোধের বিপরীত রাশি হলো, আমরা পড়েছি পরিবাহকত্ব, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি রোধের বিপরীত রাশি ছিল পরিবাহিতা, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। ওকে, পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক। হ্যাঁ, রোধকে বলে রোধকে ইংলিশ নাম হলো রেজিস্ট্যান্স, পরিবাহিতা হলো কন্ডাক্টেন্স, আর আপেক্ষিক রোধ হলো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটিও বলা হয়, আর এটা হলো কন্ডাক্টিভিটি। তাহলে একটা হলো রেজিস্ট্যান্স কন্ডাক্টেন্স, এটা হলো রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি। ওকে, আচ্ছা, তাহলে পরিবাহিতাঙ্কর যে ইউনিট আছে, হ্যাঁ, পরিবাহিতাঙ্কর আপেক্ষিক রোধের যে ইউনিট আছে তার বিপরীত ইউনিট হবে এটা। তাহলে আপেক্ষিক রোধের ইউনিট আমরা বলেছি ওহম মিটার, তাই তো? তাহলে এটার একক কি হবে? পার ওহম। এটার উল্টা হয়ে যাবে, এটার ইউনিট আমরা বলেছি ওহম মিটার। হ্যাঁ, রো এর ইউনিট, তাহলে এটার ইউনিট কি হবে? তার উল্টা, পার ওহম পার মিটার। পার ওহমকে যদি আমরা সিমেন্স বলি তাহলে সিমেন্স পার মিটার হবে। ওকে, তাহলে রোধকত্ব বা পরিবাহকত্বের একক হলো সিমেন্স পার মিটার। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা আসল জায়গায় যাই। এই চ্যাপ্টারের আমরা বলেছিলাম ফার্স্ট শিখন ফল যেটা ছিল যে রোধের উপর তাপমাত্রার প্রভাব, সেটা নিয়ে আলোচনা করি। রোধের উপর তাপমাত্রার প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা। রোধের কোন রোধের সাথে কোন পরিবাহিতার সাথে, হ্যাঁ, বা তড়িৎ পরিবাহিত হবে তাপমাত্রার সাপেক্ষে। আমরা বলেছিলাম কিন্তু এর আগের অংশে, মনে আছে কিনা, যে রোধ মূলত চারটা বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরপরে হলো তাপমাত্রা, আর আরেকটা বলেছিলাম তাপমাত্রা, আর আরেকটা তার উপাদান। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর আরেকটা হলো উপাদান। এই তিনটাকে যদি আমরা স্থির রাখি তখন আর থাকবে কে? তাপমাত্রা। ওই তিনটাকে স্থির রেখে তাপমাত্রার যদি আমরা ভেরিয়েশন ঘটাই তখন তাপমাত্রার সাপেক্ষে, তাপমাত্রার সাথে সাথে এই রোধের কিরকম রেসপন্স হবে, এটা আমরা এই সূত্র দ্বারা স্যার। বলো। স্যার, আধান সংরক্ষণশীলতার নীতিটা কি স্যার? আধান সংরক্ষণশীলতা আসলে হলো এটা এই জায়গার আধান সংরক্ষণশীলতা, ওই যে চার্জের সংরক্ষণশীলতা। হ্যাঁ, পরিবাহীর ভিতরে কিভাবে? পরিবাহীর ভিতরে না, আসলে হলো যে চার্জ যখন স্থানান্তর হবে তখন চার্জের কোনো লস হয় না। ধরো কোথাও থেকে কোনো চার্জ আসলো, আসার পরে ওই চার্জটা, যেমন আমরা শক্তি সংরক্ষণশীলতা পড়েছি,
যে শক্তিকে আমরা শুধু কি করি, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করি। তো চার্জটাও কিন্তু ঠিক একই রকমই। চার্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যাওয়ার ওয়ে করে দিই। মানে যেমন মনে করো কার্শফের ফার্স্ট লতে আমরা যেটা দেখবো যে যে কোনো একটা জাংশনে দেখা যায় কারেন্ট আসছে, ধরো 2টা লাইনে কারেন্ট আসছে, 3টা লাইনে বের হয়ে গেল, তাহলে মোট যে কারেন্ট আসলো বা মোট যে চার্জ আসলো এবং মোট যে চার্জ বের হয়ে গেল, হ্যাঁ, এটা সমান সমান। তার মানে বোঝা গেল যে এই পয়েন্টে কোনো লস হয় নাই। মানে মূলত চার্জের কোনো লস হয় না, এক জায়গা থেকে সে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এটাই মানে একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। মানে কোথাও জমা হয়ে সে বসে থাকবে এরকম আসলে ঘটনা ঘটে না। স্যার পরিবাহীতে যেটা হয়, পরিবাহী হলো জাস্ট একটা কন্ডাক্টর। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটা সার্কিটের অংশ হিসাবে ব্যবহার করি, তখন দেখা যাবে এর মধ্যে কারেন্ট কোথাও দেখা যাবে যে জমা হয়ে বসে থাকবে, বা কয়েকটা মুক্ত ইলেকট্রন বসে থাকলো, 5টা মুক্ত ইলেকট্রন বসে থাকলো, বাকিগুলো চলে যাবে, ওরকম ঘটনা ঘটবে না। তখন দেখা যাবে যে চার্জে যেমন দেখা গেল তার মধ্যে আছে 20টা ইলেকট্রন, আরো ধরো একটা কানেক্টিং ওয়ে লাগানো আছে, আরো কিছু ইলেকট্রন আসলো, তখন দেখা গেল যে ওই ইলেকট্রন গুলা চলে গেল। মানে হয় কি, কোথাও কোনো জায়গায় দেখা যাবে তখন লস হচ্ছে না। আর একটা পরিবাহীতে ওইরকম আসলে কিছুই হিসাব করা যাবে না আর কি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমরা ওই রোদের উপর তাপমাত্রার প্রভাব একটু দেখতেছিলাম, যে এখানে আলফা এবং বিটা এটাকে তাপমাত্রা গুণাঙ্ক বলা হয়। তাপমাত্রার সাপেক্ষে যদি উপাদান, আমরা যেটা বলেছিলাম যে রোদের যে 4টা ধর্ম আছে, 4টা ধর্মতে তাপমাত্রা ছাড়া বাকিগুলো যদি কনস্ট্যান্ট আমরা রাখি, সেক্ষেত্রে এই আলফা এবং বিটা তাপমাত্রা গুণাঙ্ক হয়। এই ক্ষেত্রে আলফা এর তুলনায় বিটার মান অনেক কম, সো আমরা বিটা সহ তার সহগকে উপেক্ষা করি যদি, তাহলে আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা হয়। তার মানে ওখান থেকে যদি আমরা আর থিটা আর নট প্লাস আর নট আলফা থিটা, আমরা পরের লাইনে আর নট আলফা থিটা আর থিটা মাইনাস আর নট, তাহলে আলফা সমান আর থিটা মাইনাস আর নট বাই আর নট, এটাকে যদি বলি থিটা, থিটাকে যদি আমরা 1 ডিগ্রি বলি বা 1 কেলভিন বলি অসুবিধা নাই। আর নট যদি একক রোধ হয়, তাহলে আমরা কি বলতে পারি তার সংজ্ঞাটা, আলফা। তাহলে আলফাটাকে বলতেছি আমরা তাপমাত্রা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা বলবো ওরকম বলতে পারি যে কোন একটা পরিবাহকে পার কেলভিন টেম্পারেচারে আমরা যদি চেঞ্জ করি, হ্যাঁ, পার কেলভিন তাপমাত্রার পরিবর্তন করি, তখন তার পার রোধের জন্য রোধের যে চেঞ্জ, এই আর থিটা মাইনাস আর নট হলো রোধের চেঞ্জ। আবার ওখানে বলে দেই যে আর থিটাটা কি। আর থিটা হলো আমি যে তাপমাত্রা চেঞ্জ করব, যে তাপমাত্রায় যাবো আর কি, থিটা তাপমাত্রায় রোধ। আর আর নট হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, যেটাই এখানে যেহেতু 1 কেলভিন আমরা বলেছি, বা 1 ডিগ্রি সেলসিয়াস বলা অসুবিধা নাই। তাপমাত্রায় রোধ, তাহলে আর থিটা হলো আমরা যে টেম্পারেচারে তাপমাত্রা বাড়ানোর কথা বলছি, বা তাপমাত্রা পরিবর্তনের কথা বলছি, তাপমাত্রা পরিবর্তন করে যে তাপমাত্রায় নিয়ে যাব ওই তাপমাত্রায় রোধ কত, এটা হলো আর থিটা। আর যখন 0 কেলভিন তাপমাত্রা ছিল তখন তার যে রোধ কত সেটা হলো আর নট। তাহলে আমরা এটা বলতে পারি যে পার কেলভিন টেম্পারেচারের চেঞ্জের ক্ষেত্রে পার রোধে, হ্যাঁ, পার রোধে যে পরিমাণ রোধের পার্থক্য হচ্ছে, এটাই হলো তার তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, তো আমরা এই যে আর, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এই দুইটার যে পার্থক্য, এটা পরিবাহী পদার্থের
বেলায় দেখা যায় যে এর যে পার্থক্য যেটা এটা সবসময় পজিটিভ আসে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে আর থিটা এর মান বেশি, আর আর থিটা হলো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ। তার মানে বোঝা যাচ্ছে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ছে। এই ঘটনাটা ঘটে থাকে সাধারণত যেহেতু অধিকাংশ পরিবাহী পদার্থ যেহেতু অধিকাংশ পরিবাহী পদার্থ হলো ধাতব পদার্থ, ধাতব পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে এই আলফা এর মান ধনাত্মক আসে। হ্যাঁ, তো আলফা এর মান ধনাত্মক আসে। আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন কথা হলো তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায় কেন? পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখা যায় প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। তো যখন আমরা তাপমাত্রা বাড়াই ওই মুক্ত ইলেকট্রন গুলা মুভমেন্ট শুরু করে, তখন একটা অণুর মধ্য থেকে আরেকটা অণুর যে আন্তঃআণবিক দূরত্ব আছে এই গ্যাপে ঢুকে যায়, তখন তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। আর তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হওয়া মানেই হলো রোধ বেড়ে যাওয়া। যার কারণে হয় কি যে কন্ডাক্টরের বেলায় টেম্পারেচার বাড়ালে পরে তার রোধ বেড়ে যায়। কিন্তু আবার যদি তুমি সেমিকন্ডাক্টরের বেলায় দেখো, সেমিকন্ডাক্টরে দেখা যায় যেমন সেমিকন্ডাক্টরের সর্বশেষ শেলে ইলেকট্রন সংখ্যা থাকে 4টা। যখন টেম্পারেচারে বাড়াও তখন এই ইলেকট্রন গুলো বরঞ্চ মুক্ত হওয়ার জন্য এনার্জি পায়, তখন ইলেকট্রন গুলো আরো ফ্রি হয়ে যায়, তখন দেখা যায় তার কন্ডাক্টিভিটি বরঞ্চ বেড়ে যায়, তার পরিবাহিতা তখন বেড়ে যায়। তাহলে কন্ডাক্টরের বেলায় দেখা যায় রোধ বেড়ে যায় তাপমাত্রা বাড়ালে পরে, আর সেমিকন্ডাক্টরের বেলায় যে রোধ কমে যায়। হ্যাঁ, সেমিকন্ডাক্টর, তারপরে ধরো থার্মিস্টর, এরকম কিছু পদার্থ আছে, এক্ষেত্রে দেখা যায় যে রোধ কমে যায়, তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়। তখন দেখা যায় আলফা এর মান যদি কমে যায় তখন আলফা এর মান নেগেটিভ চলে আসে। আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো টেম্পারেচার কমাতে কমাতে কোনো এক টেম্পারেচারে তার রোধ একেবারে শূন্য হয়ে যায়। তো এ সকল ঘটনা যে সকল কন্ডাক্টরের বেলায় ঘটে থাকে, এই সকল কন্ডাক্টরকে বলা হয় সুপার কন্ডাক্টর। এবং সুপার কন্ডাক্টরের এই যে নেচার, এটাকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি বলা হয়ে থাকে। ঠিক আছে, সুপার কন্ডাক্টরের ইউজ বিভিন্ন জায়গায় আছে। যেমন আমরা অতি শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি, যেমন ম্যাগনেট ট্রেন, এমআরআই, এনএমআর, তারপরে হলো বস্তু বিজ্ঞান গবেষণা, উচ্চ শক্তি কণা পদার্থ বিজ্ঞান, বিদ্যুৎ শক্তি সঞ্চালন, দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার তৈরি, ওই ক্ষেত্রে কিন্তু সুপার কন্ডাক্টর ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি এর একটা গ্রাফ দেখি, ওরকম কিন্তু আমরা দেখাতে পারি। ধরো থিটা, এখানে ডিগ্রি সেলসিয়াস দেও আর ডিগ্রি কেলভিন দেও, অসুবিধা নাই। আর এইদিকে যদি আর দেও, আর থিটা, তাহলে খেয়াল করে দেখো আর নোট যেহেতু আছে, তার মানে আর নোট এই জায়গায় হবে আর নোট, আর এটার সাথে এটার রেসপন্স হবে একেবারে সমানুপাতিক, তার মানে ওই রকম গ্রাফ পাওয়া যাবে। আচ্ছা, আর থার্মিস্টরের কথা বলেছিলাম। থার্মিস্টর হলো আসলে সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি এক প্রকার ডিভাইস, যা দ্বারা তাপমাত্রা পরিমাপ করা যায়। হ্যাঁ, এবং তাপমাত্রা -70°C থেকে 300°C পর্যন্ত পরিমাপ করা হয়। এবং এক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম যে বৈদ্যুতিক রোধকে ব্যবহার করে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই বৈদ্যুতিক রোধ খুব এক্সপোনেনশিয়ালি হ্রাস পায়। যেমন ফ্রিজে আমরা নিয়ন্ত্রিত সুইচ হিসাবে থার্মিস্টর ব্যবহার করে থাকি, এবং এর সাহায্যে খুব অল্প টেম্পারেচার 0.005°C পর্যন্ত পরিমাপ করাও কিন্তু সম্ভব হয়। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কিন্তু অর্ধ পরিবাহী রোধ হ্রাস পায় কেন, এটা ব্যাখ্যা করো। আর আমরা তাহলে মোটামুটি যে তাপমাত্রার সাথে সাথে রোধের রেসপন্স কেমন হয় এটা সম্পর্কে কিছুটা ধারণা হলো। আমরা যদি রিলেভেন্ট দুই একটা ম্যাথ তোমাদের দিতে পারি তাহলে বোধহয় ভালো হবে।
আমি 2টা তোমাদের দিই। আহ,